প্রথমেই আমরা দেখব কি সোশ্যাল স্টাডিজ আর সোশ্যাল সায়েন্স। দুটোর ডিফারেন্স কি? সোশ্যাল স্টাডিজ আর সোশ্যাল সায়েন্সের ডিফারেন্স কি প্রথমে বলো, কে বলতে পারবে? হিউম্যানিটিস কি সোশ্যাল স্টাডিজ আর হিউম্যানিটিস একই, সেম জিনিস? হিউম্যানিটিজ প্রথমটার মধ্যে পড়ে, এটার মধ্যে পড়ে। হিউম্যানিটিস কোন কোন সাবজেক্টকে বলতে পারি আমরা? হিস্ট্রি, জিওগ্রাফি। দেখো হিস্ট্রি, তাই তো, জিওগ্রাফি, তারপর হচ্ছে পলিটি, তারপরে কি ইকোনমিক্স, এগুলো সব সোশ্যাল সায়েন্স, ঠিক আছে, সোসাইটির সায়েন্স এগুলো সব। হিউম্যানিটিস কি? যেমন একটা এডুকেশন, এডুকেশন, তারপর হচ্ছে সোশিওলজি, এই সাবজেক্টগুলো প্লাস এই সাবজেক্টগুলো একসঙ্গে আমরা বলবো সোশ্যাল স্টাডিজ, ঠিক আছে। সোশ্যাল সায়েন্স হচ্ছে এই কটা, এর সঙ্গে প্লাস যখন আমরা এই হিউম্যানিটিজের সাবজেক্টগুলো বা হিউম্যানিটিজ যদি আমরা যুক্ত করে দিই, এবার ব্যাপার হচ্ছে হিস্ট্রির মধ্যেও কিন্তু কিছু পার্ট হিউম্যানিটিজের আছে, এটা আমরা একসঙ্গেই পড়ি, ঠিক আছে। শুধু যদি আমরা হিস্ট্রি পড়তাম তাহলে ওটা সোশ্যাল সায়েন্স হতো। ব্যাপারটা বুঝতে পারছো? স্টাডিজের মধ্যেই কি সায়েন্সের একটা, হ্যাঁ, সোশ্যাল সায়েন্স আর স্টাডিজের মধ্যেই পড়ছে। স্টাডিজের মধ্যে মানে সাবডিভিশন কি? না 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 না, ওরকম ভাবে আলাদা করে দেওয়া নাই আমাদের সিলেবাসে, বা আমরা যেটা বাচ্চাদের পড়াবো সেভাবে আলাদা করা নেই। কিন্তু সোশ্যাল সায়েন্স মানে এই সাবজেক্টগুলো, শুধু কোর সাবজেক্টগুলো, আর তার সঙ্গে যদি আমি হিউম্যানিটিজ যোগ করে দিই তাহলে হচ্ছে সোশ্যাল স্টাডিজ। বুঝতে পেরেছো কি অসুবিধা? হিউম্যানিটিজের মধ্যে কি কি আসছে? হিউম্যানিটিজের মধ্যে এডুকেশন, সোশিওলজি এগুলো তো আসছেই, এগুলো তো আসছে। তার সঙ্গে হিউম্যানিটির মধ্যে কি আসছে, যে হিস্ট্রির ধরো আমরা মানুষের বিকাশটা পড়ছি, ঠিক আছে, মানুষের ইভলভ কিভাবে করেছে, তো যে ইভলভ করছে যে মানুষ, সেই পার্টটা কিন্তু হিউম্যানিটিজের পার্ট, সেটাও আমরা পড়ছি এখন, ওটা আলাদা ব্যাপার। কিন্তু সাবজেক্ট ওয়াইজ দেখতে গেলে সোশ্যাল সায়েন্স হচ্ছে এই সাবজেক্টগুলো, তার সঙ্গে যখন আমি হিউম্যানিটিসও পড়বো তখন হচ্ছে ওটা সোশ্যাল স্টাডিজ, ঠিক আছে। বুঝতে পেরেছো? কোনো ডাউট আছে? এরপরে হাই তুললে কিন্তু চোখে জল দিতে পাঠাবো কিন্তু ঠান্ডার মধ্যে। আমরা যখন মাধ্যমিকের পর সাবজেক্ট চুজ করতাম তখন হিউম্যানিটিজ আলাদা থাকতো, একটা সায়েন্স আলাদা। হ্যাঁ, আমাদের আসলে আসলে ব্যাপারটা কি, এই টার্মগুলো বিভিন্ন সময় বিভিন্ন হিসাবে ইউজ হয়, ঠিক আছে। আমরা যেটা পড়ছি সেটাতে এটাই আছে, এইভাবে ইউজ হচ্ছে, ঠিক আছে। আর এইভাবে কোশ্চেনও এসছে সিটেটে, ওই জন্যই দেওয়া। তার মানে সিটেট কে এনসিটি করছে, তাই তো, ওরা এটাই মানছে। এবার আমরা চাইল্ড ডেভেলপমেন্টে, ঠিক আছে, চাইল্ড ডেভেলপমেন্টে কিভাবে এই সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সকে ইনক্লুড করবে ডেভেলপমেন্ট করার জন্য, তাই তো, তার কিছু কিছু প্রসেস আছে। দেখো প্রথমে বলা আছে নলেজ স্ট্রাকচার, আছে না, নলেজ স্ট্রাকচার তৈরি করতে হবে স্টুডেন্টের, তার জন্য নলেজ স্ট্রাকচার তৈরি করতে হবে। নলেজ স্ট্রাকচার কার মধ্যে তৈরি করতে হবে? স্টুডেন্টের মধ্যে, ঠিক আছে। কেমন ভাবে স্ট্রাকচার তৈরি? সিকোয়েন্সলি, তাহলেই কিন্তু ওরা বুঝতে পারবে, ওদের ডেভেলপমেন্ট হবে, না তো হবে না। সিকোয়েন্সলি মানে, সিকোয়েন্স মানে কি? পরপর। মানে যদি আমরা হিস্ট্রি পড়াই তাহলে প্রথমে আমি মডার্ন হিস্ট্রি যেমন তোমাদের পড়ালাম সেভাবে পড়াবো না, প্রথমে আমি এনসিয়েন্ট মানে প্রথমে যে প্রস্তর যুগের পড়াবো, তারপরে হচ্ছে এনসিয়েন্ট হিস্ট্রি, মানে ওটার মধ্যে এনসিয়েন্ট হিস্ট্রি পড়ে যাচ্ছে, তারপরে মধ্য যেটা আছে, তারপরে নব্য না মানে মডার্ন হিস্ট্রি পড়বো, তাই তো। এইভাবে আমরা পড়াবো বাচ্চাদেরকে, তোমরা বড় ওই জন্য তোমাদেরকে পড়ানো হয় এভাবে, ঠিক আছে। তারপরে কি,
পজিটিভ অ্যাটিটিউড, দেখো একটা টার্ম আছে এখানে ডিজায়ারেবল অ্যাটিটিউড, তাই তো? ডিজায়ারেবল অ্যাটিটিউড মানে কি বলো? ডিজায়ারেবল অ্যাটিটিউড মানে কি বুঝতে পারছো? অসুবিধা হচ্ছে না তো? মানে হয়তো তুমি পড়াতে পড়াতে কিছু ভুলে গেছো, তাহলে তুমি ওটা স্টুডেন্টদের উপর চাপাতে পারবে না, ওদের উপর রাগ দেখাচ্ছ, তাহলে ভুলে গেছো, তুমি ওদেরকে রাগ দেখাচ্ছ। মানে স্টুডেন্টদেরকে তো রাগ দেখানোই যাবে না প্রথম কথা, তোমাকে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে পড়াতে হবে। মানে তুমি ভুলে গেছো ঠিক আছে, কিন্তু তোমাকে এমনভাবে ওটাকে ম্যানেজ করতে হবে যাতে ওদের অসুবিধা না হয়, ঠিক আছে? এটা হচ্ছে ডিজায়ারেবল অ্যাটিটিউড। তারপর দেখো এসেনশিয়াল স্কিল আছে, তাই তো? কি করতে হবে শিক্ষার্থীদের মধ্যে বা স্টুডেন্টদের মধ্যে বা বাচ্চাদের মধ্যে এসেনশিয়াল স্কিলস তৈরি করতে হবে। কি কি এসেনশিয়াল স্কিল আছে বলো তো কেউ দেখে? Observing, illustrating, listening actively, and interacting in groups. মানে অবজার্ভ যাতে ভালো করতে পারে ওরা, তাই তো? এগুলো ডেভেলপ করতে হবে তোমাকে স্টুডেন্টদের মধ্যে। দেখতে হবে, শুনতে হবে, হ্যাঁ, আর মানে ও যাতে শুনে ঠিক মতো, ও যাতে কথোপকথন ভালো করতে পারে, তাই তো? ও যাতে দলগতভাবে কাজ করতে পারে, এটাকে আমরা তৈরি করবো। যেমন এক্সাম্পল হচ্ছে একটা প্রজেক্ট দিয়ে দিলাম, গ্রুপ প্রজেক্ট, তাহলে ওদের কি ডেভেলপ হবে? দলগতভাবে কাজ করার ক্ষমতাটা ডেভেলপ হবে। বুঝতে পেরেছো? মানে ইন্ডিভিজুয়াল প্রজেক্ট দিলে গ্রুপ প্রজেক্ট, ইন্ডিভিজুয়াল প্রজেক্টের কোয়ালিটি থেকে গ্রুপ প্রজেক্টের কোয়ালিটি অনেক ভালো হয়। অনেক ভালো হয়। মানে আমার বাচ্চাগুলো যখন করে গ্রুপ প্রজেক্ট অ্যাক্টিভিটি, মানে দারুণ দারুণ এক একটা আমি রেখে দিয়েছি আমি, খুব ভালো। এবার দেখো তোমাদের আছে এনসিএফ 2005। এনসিএফ 2005 একটা শিফট হয়েছে, দেখো শিফটটা লেখা আছে। প্রথমে প্রথমে হচ্ছে কি, এই সিভিক্স টার্ম যেটা আছে, এই টার্মটাকে চেঞ্জ করতে বলেছে। চেঞ্জ করে কি করতে বলেছে এনসিএফ 2005? পলিটিক্যাল সায়েন্স। কেন চেঞ্জ করতে বলেছে? এই সিভিক্স টার্মটা হচ্ছে কলোনিয়াল সময়কার টার্ম, ঠিক আছে? এটা এই সাবজেক্টটা ইউজ হতো আচরণ শেখানোর জন্য, কাদের? ভারতীয়দের। তার মানে এটা যদি এই টার্মটাই রেখে দিই আমরা, তাহলে কি হবে? আমাদের এখনো ওই মানসিকতাটা আছে যে আমরা আচরণ জানি না, তাই জন্য চেঞ্জ করে পলিটিক্যাল সায়েন্স করা হয়েছে টার্মটাকে, ঠিক আছে? ইউনিল্যাটারালিজম, তাই তো? ল্যাটারালিনিজম, ঠিক আছে? এটা উচ্চারণ। এটা মানে কি? এটা মানে কি কেউ বলতে পারবে? এটার মানে হচ্ছে উপযোগিতাবাদ। মানে আগে পড়ানো হতো কি 2005-এর আগে, যে কিসে লাগবে আমাদের, প্রয়োজন কিসে হিস্ট্রিটা পড়া, ঠিক আছে? কি উপযোগিতা আছে ওটা পড়ার, সেইভাবে পড়ানো হতো। তারপরে চেঞ্জ করে কি হয়েছে, সাম্যবাদ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই সাম্যবাদটা কি? এবার পড়ানো হচ্ছে কি, যাতে মানুষের মধ্যে সাম্যতা আসে, তার জন্য 2005-এ বলা হয়েছে যে এমনভাবে পড়াতে হবে বা এমনভাবে সিলেবাস স্ট্রাকচার বা কারিকুলাম তৈরি করতে হবে যাতে স্টুডেন্টদের মধ্যে বিভেদ না আসে, স্টুডেন্টরা যাতে ইউনাইটেড হয়, ঠিক আছে? বুঝতে পেরেছো? কি ঘুষুর পুজুর চলছে তোমাদের দুজনের মধ্যে? আমি কিন্তু লক্ষ্য সব করি, কে ঘুমাচ্ছে, কে কথা বলছে। তোমরা বড় তো, যেন তোমাদের কিছু বলি না। হ্যাঁ, ওটার মানে, হ্যাঁ ওই যে ওই টার্মটা যেটা লেখা আছে, একটু দেখি দাও তো। এই যে তারপরে ওটা চেঞ্জ হয়ে এলিগান্টারিয়ানিজম হয়েছে, দেখো
ইউ দিয়েই তো করেছিলাম, হ্যাঁ ওটাই এই ইউ দিয়ে তো লিখেছিলাম, ইউ তারপরে এন দিয়ে শুরু হয়। ইউ আই এল আই, ওটা স্পেলিং এর সময় একটু ওরকম ইউ আই এল আই দিয়ে তো ছিল। যাই হোক, এবার দেখো কন্টেন্টের চেঞ্জ হয়েছে, কি হয়েছে দেখো, হিস্ট্রি, তারপরে ইকোনমিক্স, এগুলো এগুলো কেন পড়ানো হতো আগে? শুধু নলেজের জন্য, ঠিক আছে, এই সময় হয়েছে, তারপরে হয়েছে, যেটা বললাম শুধু জ্ঞানের জন্য, তাই তো। তারপর ওটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, প্লুরালিটি, প্লুরালিটি মানে বহুত্ববাদের জন্য। দেখো আগে আমরা শুধু রাজাদের ব্যাপারে পড়তাম, তাই তো, এটা সবচেয়ে ভালো উদাহরণ কি বোঝার, আগে আমরা রাজাদের ব্যাপারে পড়তাম শুধু। এখন কি পড়ি, এখন যখন পড়ি যে সেই সময়কার মানুষ কেমন ভাবে থাকতো, সেই সময়কার মানুষ কি কি জীবিকা নির্বাহ করতো, কেমন বাড়িতে থাকতো, তার মানে সবার দিক থেকে ওটাকে বলছে বহুত্ববাদ বা প্লুরালিটি, ঠিক আছে। ওটার দিক থেকে তাহলে হিস্ট্রি কেমন, এটা কোশ্চেন আসছে কিন্তু এটা, হ্যাঁ, যে হিস্ট্রিতে কি শিফট এসছে, তো এটা বলতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এনসিএফ 2005টা আমাদের পার্সপেক্টিভ থেকে, এসএসটি পার্সপেক্টিভ থেকে আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। আর কি আছে, এবার কিভাবে এসএসটি টিচাররা পড়াবে, কিভাবে পড়াবে, তো প্রথমে কিভাবে পড়াবে না দেখেই বলে, নোট না দেখে বলতে পারবে, একটাই টার্ম আছে পড়ানো, চাইল্ড সেন্ট্রিক, তাই তো, শিশু কেন্দ্রিক, চাইল্ড সেন্ট্রিক। কি ও টার্মটা একটু বলো, বুঝাও, ইজিকা বুঝাও, চাইল্ড সেন্ট্রিক মানে কি? প্রত্যেকটা শিশুর জন্য তাদের চাহিদা অনুযায়ী ফ্লেক্সিবল কারিকুলাম টিচাররা প্যাসিভ থাকবে, তাই তো, শিশুরাই করবে সবকিছু। তারপর দেখা টার্ম আছে এএলটি, কি আছে, একাডেমিক লার্নিং, এটা মানে কি, কে বলতে পারবে এটা না দেখে? মানে এমনি পড়ে কি বোঝাচ্ছে, এটা মানে কি একাডেমিক লার্নিং টাইম? মানে একাডেমিতে থাকা অবস্থায় যে শিক্ষাটা পাচ্ছে সেই সময়টার কথা বলা হয়েছে। মানে কোনো একটা মানে একটা মানে সময়ের মধ্যে কোনো একটা ধরো হিস্ট্রির কোনো চ্যাপ্টার বা পুরো হিস্ট্রিটাই ধরো একটা বছরে আমার কত সময় লাগছে একদম ভালো মতো বোঝাতে, বা একটা বছরে বা একটা কারিকুলাম, কোনো একটা টপিক, হ্যাঁ কোনো একটা টপিক, মানে এটা দিনের টপিকের কথা বলা হচ্ছে না কিন্তু, যে ক্লাস 40 মিনিট এটার কথা বলা হচ্ছে না কিন্তু। একাডেমিক লার্নিংটা, একাডেমিক মানে কি, যে পুরো ব্যাপারটা চলে আসছে তখন কোনো একটা সাবজেক্ট বা এসএসটি ধরো, যে পুরোটা আমি পড়াচ্ছি, মানে ওই একদম যে ভালো মতো বোঝাতে, হ্যাঁ মানে ওই যে সেমিস্টার পরীক্ষা হবে তার আগে যতটুকু আছে, তার আগে কতটা টাইম লাগছে, হ্যাঁ। তাহলে আমি সেমিস্টারটা নিতে পারবো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটাই হচ্ছে একাডেমিক লার্নিং টাইম, বুঝতে পেরেছো? এটা কিন্তু বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন হবে কিন্তু, হ্যাঁ, সব সাবজেক্টের জন্য যে আমাদের এরকমও হতো আগে স্কুলে, যে কোনো কোনো সাবজেক্ট আমাদের আগে শেষ হয়ে যেত, তাই তো, আর কোনো কোনো সাবজেক্ট শেষই হতো। আবার এই সোনা নিয়ে এসছে নাকি? টিকে উঠবে না তোমার জায়গায়, টিকে ব্যবস্থা করে ভয় লাগে টিকটিকিতে। আমার লাগে না। দরকার নেই এটা। দিদি সত্যি লাগে, এই যে আমার পাশে ওই পোকা দেখেও লাগে। আমার ঘৃণা লাগে, এমনি ভয় লাগে। আমারও আমার ভয় আর ওটা দুটোই। মানে এই একটা বাজে জিনিস, এই জিনিসটার জন্য শোন দাঁড়া। এই জিনিসটার জন্য একটা ডিজাইনার জামা বানিয়ে তাকে পরিয়ে ভিডিও করেছে, সেটা দেওয়ালে হেঁটে বেড়াচ্ছে ফ্রক। এবার মানে এক্সপেরিমেন্টাল লার্নিং, ঠিক আছে। এবার আরেকটু পরে গল্প করবে, সেটা আরেকটু বুঝে নি, পার্টে পার্টে গল্প করবে। হাতে কলমে এক্সপেরিমেন্টাল লার্নিং মানে সেম, হাতে কলমে শেখা। এবার এটার একটা টার্ম আছে কনস্ট্রাকটিভিজম, তাই তো, একই জিনিস। এবার এটা কার টার্ম, কে বলেছিল?
ইয়ে জন ডিউই। কনস্ট্রাকটিভিজম। ল্যাববার কনস্ট্রাকটিভিজমের কথা মেনলি পিয়াজেই বলেছে যে লার্নিং বাই ডুইং। লার্নিং বাই ডুইং না, ইয়ে জন পিয়াজ, এই জন ডিউই। জন ডিউ বলেছে লার্নিং বাই ডুইং, হ্যাঁ। তাহলে জন ডিউ হবে। জন ডিউই হবে এটা। কিন্তু একই, কিন্তু পিয়াজেরও কিন্তু পিয়াজের কনস্ট্রাকটিভিজম theory। পিয়াজেরও কিন্তু থিওরি, হ্যাঁ, তাই তো নিজে নিজে করবে। কিন্তু হাতে কলমে যে শিক্ষার যেটা ব্যাপার ওটা জন ডিউই প্রথম করেছিল, আর ওটা ওনারই। তাই এটা আসলে জন ডিউ করতে হবে। জন ডিউই। হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রেসিভ এডুকেশন হচ্ছে জন ডিউই। আমার অপশনটা শুধু আমি নামটাই শুনি নাই, পিয়াজেই করতাম। না না, জন ডিউই হবে। নামটাই শুনি নাই। আর প্রোগ্রেসিভ এডুকেশন নাম শুনে ওটা জন ডিউই। এবার দেখো ইনসাইড ক্লাসরুম অ্যাক্টিভিটি কি করবো আমরা? ইনসাইড ক্লাসরুম অ্যাক্টিভিটিস প্রথমে দেখো কেস স্টাডি। মানে ক্লাসরুমের ভিতরে আমরা কি কি অ্যাক্টিভিটি করাবো, তাই তো? কেস স্টাডি কি তো পারবে? বলেছিলাম, ভুলে গেছি। দেখো কেস স্টাডি ওই হচ্ছে কম্পেয়ার করা। আচ্ছা, বা দেখো আমরা যে এসএসটি পড়াচ্ছি, একদম ছোট বাচ্চাদের পড়াচ্ছি না, 5 থেকে 6 স্টুডেন্ট, তাহলে ওদের ওই সে করাটা কম্পেয়ার করার ব্যাপারটা তখন চলে আসে। তাহলে কি মেনলি কম্পেয়ার করা, তারপর কনস্ট্রাক্ট করা, ওটাকে বলে কেস স্টাডি। ঠিক আছে? মনে করো কোনো জিনিস দিয়ে দিল তোমাকে, কোনো সাবজেক্ট, বা ওটার ধরো সিন্ধু সভ্যতা আমাদের কিভাবে ধ্বংস হয়েছে, এটার উপর বাচ্চাদেরকে তুমি কাজ দিয়ে দিলে কেস স্টাডি করে আসতে। তাহলে ওরা কি করবে? ওরা হচ্ছে তখন কম্পেয়ার করবে, ইনফরমেশনগুলো বের করবে, এগুলোকে কেস স্টাডি। ঠিক আছে? বুঝতে পেরেছো না? পারেন আরেকবার যদি কোনো ভারতে মহিলাদের শিক্ষিতর হার জানতে চাওয়া হয় বা এই টপিকে কিছু ধারণা দেওয়া হয়েছে, বাচ্চাদেরকে বলা হলো যে বর্তমানে পুরো ভারতে কত পার্সেন্ট মহিলা রাজ্যভিত্তিক হতে পারে যে শিক্ষিত, তার একটা তালিকা দেখে আসতে। তখন তারা প্রিপেয়ার করে আনলো যে এবার বলো চৈতি। বিশ্বকবি 2 হয়ে যাবে তাহলে। যেটা পিয়ার গ্রুপ মানে দলবদ্ধভাবে যেটা করবে নাকি দলগতভাবে যেটা করবে, যেমন উদাহরণ তুমি কি এমন কাজ দেবে যেটা দলগতভাবে করবে স্টুডেন্টরা? স্টাডি করবে। এটা এটা উদাহরণ দিলে হবে না। তাহলে কি প্রজেক্ট ওয়ার্ক গ্রুপ প্রজেক্ট দিয়ে দিলে তুমি মডেল বানানোর জন্য। তারপর হচ্ছে একটা টার্ম আছে দেখো, ডিসকোর্স। ডিসকোর্স কি? মনে করো লাইভ এক্সাম্পল দিয়ে বোঝানো, আর ওটা রাইট ডাউন করো, ওটা হচ্ছে ডিসকোর্স। ঠিক আছে? সহজ ভাবে একদম বলো, লাইভ এক্সাম্পল দিয়ে বোঝানো। ঠিক আছে? বুঝতে পেরেছো? যেমন এটা উদাহরণ দিতে পারবে কেউ? কালকে তো সঙ্গীতা বলছিল। মানে আমরা হিস্ট্রি পড়ছি যখন, তখন একদম কি হ্যাঁ ওটাই। এখনকার সঙ্গে ম্যাচ করে পড়াচ্ছি, কিছু টার্ম ইউজ করছি এটা তুমি রিলেট করতে পারো যে ওই সময় কি হতে পারে। ঠিক আছে? ওটা হচ্ছে লাইভ এক্সাম্পল দিয়ে, আর ওটাকে লিখে নাও। ঠিক আছে? ওটা হচ্ছে ডিসকোর্স। লেখাটাও কিন্তু জরুরি ডিসকোর্স। নাকি যেমন মনুমেন্ট টু লাইফ এরকম কিছু একটা আছে। দেখো লেখা আছে ADHD পড়ার সময় আমাদের সবার যেটা একটা এক্সাম্পল হয়ে গেল, মনুমেন্ট টু লাইফ। মনুমেন্টের কোনো প্রাণ নেই, সেটাকে তুমি প্রাণ প্রাণ দিচ্ছ। মানে প্রাণবাদও বলতে পারো। অ্যানিমেশন না, না, মানে তোমার চোখের সামনে যেন ছবিটা ভাসে ভাসে, জিনিসটা, তুমি যেন লাইভ দেখো। লাইভ দেখতে পাবো, এরকম ব্যাপার। মানে ওরকম লেভেলের টিচার হলে সেই জিনিসটা আসে, কিন্তু এমনি ডিসকোর্স কিন্তু করা যায় না। আমার স্কুলে একজন টিচার ছিলেন, হিস্ট্রি পড়ালে চোখ দিয়ে জল বেরিয়ে যেত, রামদেব স্যার। ওই রকম ব্যাপারটা। নাম খুব শুনেছি। এবার হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং কি? এবার একটা টার্ম আছে যে হোয়াট টু ডু আর হাউ টু ডু, আছে না লেখা? হোয়াট টু ডু এটা ভাববো না, ভাববো হাউ টু ডু, এমন করে করবো, এই জিনিসটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। হ্যাঁ, ডাইভার্জেন্ট থিঙ্কিংটা ক্রিটিক্যাল থিঙ্কিং। হোয়াট টু ডু মানে কি? তুমি মেমোরি থেকে জানো যে এটা কি করতে হবে, সেটা কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং হলো না।
এবার তুমি মেমোরিকে ডেভেলপ করছো, ডেভেলপ করে Solution আসবে। একটা মানে সলিউশন কিভাবে বের করতে পারো সেটা ভাবছো যখন, সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য একটা ইসে আছে, ব্লুমস ট্যাক্সোনমি, তাই তো? তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিংটা কার? স্টুডেন্টের মধ্যে ডেভেলপ করতে হবে ক্রিটিক্যাল কেউ থিঙ্কিং, তো কারো theory না। কারণ থিওরি না, বুঝলা? স্টুডেন্টের মধ্যে ডেভেলপ করতে হবে ক্রিটিক্যাল থিঙ্কিংটা। ঠিক আছে, ব্লুম কি করেছিল, কয়েকটা স্টেপ দিয়েছিল ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করার। আচ্ছা। ঠিক আছে, তার প্রথম স্টেপ কি ছিল দেখো, রিমেম্বারিং আছে। হুম। রিমেম্বারিং কি, তোমার কাছে কোনো নতুন কোশ্চেন আসছে, তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং এটা তুমি কি করছো, স্টুডেন্টের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা তৈরি করার চেষ্টা করছো। একটা নতুন কোশ্চেন দিয়ে দিয়েছো, স্টুডেন্ট কি করবে, প্রথমে আগে যেটা ওই জানে সেটা রিমেম্বার করবে, তাই তো? সেই টার্ম পার্টটা হচ্ছে রিমেম্বারিং, রিকল ফ্যাক্টস, রিকল করবে, তাই তো? আগের কাছে আগে কি কি ফ্যাক্ট আছে ওর কাছে। তারপরে কি করবে, আন্ডারস্ট্যান্ডিং। তারপর সেই ফ্যাক্টগুলোকে বুঝবে, তাই তো? আন্ডারস্ট্যান্ডিং। তারপরে কি করবে, অ্যাপ্লাইং। কি করবে, অ্যাপ্লাই করবে। তারপরে কি করবে, অ্যানালিসিস, তাই তো? অ্যানালিসিস মানে কি, ছোট ছোট পার্টে ভাগ করে দিবে, ঠিক আছে? বিশ্লেষণ করবে, ছোট ছোট পার্টে ভাগ করবে। তারপরে কি, এই ছোট ছোট পার্টগুলো কিন্তু এভালুয়েট করবে। এভালুয়েট করা মানে মূল্যায়ন করে যে ঠিক করছি কিনা আমি, যেমন কোনো অঙ্ক আমরা স্টেপে স্টেপে করি কিনা, সেরকম ব্যাপার। বুঝতে পেরেছো? তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু দেখো, এটা থেকে কিন্তু তোমার যদি সায়েন্সের কারো পেডাগজি থাকে তারও কোশ্চেন আসবে, কেন সায়েন্সের লাগে, আর্টসেও লাগে। তারপর এই ছোট ছোট পার্টগুলোকে একসঙ্গে জড়ো করবে, ওটা টার্মটা কি, ওটা ক্রিয়েটিং বা সিনথেসিস, তাই তো? ক্রিয়েট করলে ওর উত্তরটা হয়। বুঝতে পেরেছো? এটা সুন্দর সুন্দর এক্সাম্পল আছে ফোন আসছে রিমেম্বারিং দাদা, এর। কে করছে? চলে গেলাম, মিসড কল বোধহয়। রিমেম্বারিং হচ্ছে তুমি আগের জিনিস জিজ্ঞেস করলে, ডিফাইন ফটোসিনথেসিস। তারপর আন্ডারস্ট্যান্ডিং এর এক্সাম্পল হচ্ছে যে প্রথমে ডিফাইন করলো ফটোসিনথেসিসটা, তারপর ওকে বললো যে ফটোসিনথেসিসটাকে এক্সপ্লেন করো বা এটা ওটার থেকে আলাদা কেন এরকম করে বোঝাও, তখন আন্ডারস্ট্যান্ড করলো। এবার বা বলবে যে শ্বসনের সঙ্গে শালক একটু বন্ধ সংশ্লেষের করে দাও। ইনকোয়ারি বেসড ইনস্ট্রাকশন মানে কিভাবে পড়াবো আমরা স্টুডেন্টদেরকে, এটা হচ্ছে এসএসটি পড়ানোর বা সায়েন্স পড়ানোর একটা টেকনিক। ঠিক আছে, এই টেকনিকে কি হবে, ওদেরকে আমরা ইনভেস্টিগেশন করতে দেবো। ঠিক আছে, কোনো একটা টপিক দিয়ে দিলাম, এবার কি হতো, টপিকটা কিন্তু জানাটা কারিকুলামের মধ্যে টপিক হতে হবে। তুমি আগে পড়িছো অনেকদিন আগে, তুমি রিভিশন করাচ্ছো, এবার টপিকের কিছু স্পেশাল জিনিস যেটা বইয়ে নাই, সেই জিনিসের সম্বন্ধে তুমি ওদেরকে ইনকোয়ারি করতে দেবে। একটা উদাহরণ ইনকোয়ারি করতে দিলে যেমন ওই যে একই উদাহরণ, যে সিন্ধু সভ্যতাতে কিভাবে ধ্বংস হয়েছিল, এবার ওটা বইয়ে নাই ধরো। ঠিক আছে, এবার ওরা কি করবে, ওরা নেট ঘাটবে, বই পড়বে, এভাবে কি করবে, মানে খোঁজ করে অনুসন্ধান টার্মটাকে করে একটা এখানে লেখা আছে দেখো, তদন্ত করবে, তাই তো? ইনকোয়ারি মানে তদন্ত, অনুসন্ধান তাই তো? তদন্ত করবে, তদন্ত করে ওরা বের করবে। এটা কিভাবে সাইন্টিফিক রিসার্চের থেকে আলাদা, সাইন্টিফিক রিসার্চে আমরা কোনো একদম না জানা জিনিস আমরা রিসার্চ করে বের করি, আর ইনকোয়ারি বেসড ইনস্ট্রাকশনে কি হয়, জানা জিনিস ওগুলো বের করে, তাই তো? স্টুডেন্টরা করে। এখানে কিন্তু টিচারের কোনো ভূমিকা থাকে না, টিচার প্যাসিভ ভূমিকা, টিচার যদি হেল্প করতে পারে। এটাও কিন্তু প্রজেক্টেরই একটা উদাহরণ। প্রজেক্ট যদি দেয়, মনে করো প্রজেক্ট সাধারণত কি হয়, যেটা বইয়ে থাকে সেটার উপর দেয় না, কিন্তু প্রজেক্ট ওই রিলেটেড কিছু একটা দেয়, তাই তো? সেটা হচ্ছে কারিকুলামের মধ্যে থাকতে হবে, এরকম ব্যাপার ইনকোয়ারি বেসড ইনস্ট্রাকশন। বুঝতে পেরেছো? তাহলে প্রজেক্টের মধ্যে কি কি থাকে, একটা প্রজেক্টের মধ্যে
প্রথমে রিভিউ করতে হয়, তাই তো? ওর কি কি নলেজ আছে সেটা রিভিউ হয়, তাই তো? যেমন ওই যে সে রিমেম্বারিং যে জিনিসটা ছিল সেই জিনিসটার মতন, ওর যে নলেজ আছে সেটা রিভিউ করতে হবে, হচ্ছে না রিভিউ? মানে ইনকোয়ারি বেস ইনস্ট্রাকশনের এটা কম্পোনেন্টস গুলো বলছে, কি 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 কম্পোনেন্টস আছে, মানে কিভাবে ইনস্ট্রাকশনটা বের করবে, তাই তো? ওই ইনকোয়ারি করতে পারে, কিন্তু টিচারকেও জিজ্ঞেস করতে পারে ইনকোয়ারি করে, মানে ওই নিজে থেকে কোশ্চেন ডেভেলপ করে টিচারকে জিজ্ঞেস করবে, ইনকোয়ারি করবে। যেমন একটা কোনো মনে করো কোনো ক্রাইম সিনে কোনো কেস হলে পুলিশরা কি জিজ্ঞাসাবাদ করে কিনা, ওরকম ধরনের, বুঝতে পেরেছো? তাহলে প্রথমে সে কি করবে, রিভিউ করবে, ওর কি নলেজ আছে, প্রেয়ার নলেজ যেটা আছে সেটা রিভিউ করবে, সেই ব্যাপারে পড়বে, আবার পড়বে বা আলোচনা করবে। তারপরে কি ওর কি কি আউটকাম বেরোলো সেটা দেখবে, ঠিক আছে? এবার যে ওই যে প্রজেক্টটা করছে তার আউটকাম কি কি, এটা কিন্তু কম্পোনেন্ট কার ইনকোয়ারি বেস ইনস্ট্রাকশন, ঠিক আছে? বুঝতে পারছো? তারপরে কি রিফ্লেকশন মানে কি? এবার হচ্ছে রিফ্লেকশন মানে টিচার দেখবে যে কতটা পারফেক্টলি করেছে জিনিসটা, ঠিক আছে? না হলে কিন্তু আবার করাতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে রিফ্লেকশন, বুঝতে পেরেছো? এবার এখানে একটা টার্ম হচ্ছে দেখো এম্পিরিক্যাল এভিডেন্স, তাই তো? এম্পিরিক্যাল এভিডেন্স কাকে বলে? অবজারভেশন দিয়ে যে এভিডেন্স গুলো বেরোয়, অবজারভেশন করে, মানে কোনো পরীক্ষা করছি ধরো আমরা, তাই তো? 10 দিন ধরে আমরা পরীক্ষায় কয়েকটা মেথডের কথা বলা আছে কিভাবে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়াবো, তাই তো? কি কি মেথড আছে দেখো। প্রথমে আছে ওপেন এন্ডেড কোশ্চেন, এটা তো এর আগের দিনই পড়েছো তোমরা। তুমি বলো ওপেন এন্ড কোশ্চেন কি? ঘুমাই চলে যাবে না, বলো বলো, চাপ নাই, কেউ মারবে না এখানে, কেউ জাজও করবে না তোমাকে, বলো। মানে যে কোয়েশ্চেনগুলোর উত্তর সরাসরি অনেক রকম ভাবে দেওয়া যেতে পারে। সরাসরি মানে অনেক রকম ভাবে মানে উত্তর দেওয়া যেতে পারে, মানে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসছে কিন্তু উত্তর একই। যেমন যেমন না প্রশ্ন একটা উত্তর অনেক ঘুরিয়ে ফিরিয়ে যেমন ওই জন্য ওকে জিজ্ঞেস করলাম, উদাহরণ দিলে তাহলে বুঝতে পারবে নিজে, বলো উদাহরণ দাও। আবার কেউ মারবে না তোমাকে এখানে, তুমি বলে দাও। বলো, অন্য কেউ বলো, উল্টো পাল্টা বলতেছো, অন্য কেউ, তোমার পাশের জন বলো ওপেন এন্ডেড কোশ্চেন উদাহরণ একটা। এত সোজা জিনিস এটা, তোমার গ্রামটি কেমন? এবার এটা ওপেন এন্ডেড হলো না। না যদি আমাদের পৃথিবীতে গাছপালা সমস্ত শেষ হয়ে যায় তাহলে কি কি মানে যার ক্ষয়ক্ষতি উত্তর হবে? অনেকগুলো বেরোবে, মানে লসাগু হতে পারে কি? তুমি তোমার যদি বলা হয় মানে ক্লাসে টিচার তুমি তোমার চাইল্ডহুড মেমরি শেয়ার করতে, তো এক দেখো তুমি তোমার গ্রীষ্মের ছুটি কিভাবে কাটাবে, সবার আলাদা আলাদা উত্তর হবে, ঠিক আছে? কিন্তু বায়ু সবাই দূষণের কারণ হতে পারে। এটার কিন্তু সবার কিন্তু এটা কিন্তু ওপেন এন্ড হলো না, কিন্তু কেন হলো না? কিভাবে কাটাবে? কিভাবে কাটাবে? কাটিয়েছো তো নয়। কেউ তো পার করেছে ওটা, না সময়টা তো আগে পার করেছে, আগে ছুটি কাটিয়েছে, ওটা থেকে ভেবে মেমোরি থেকে বলা যাবে না। তুমি পাখি হলে কি করতে? হ্যাঁ এটা হবে, তুমি পাখি হলে কি করবে? তোমার মেমোরিতে আছে এটা? নাই। তুমি গরম কিভাবে কাটিয়েছে এটা তোমার মেমোরিতে আছে? তুমি ওগুলোই ভেবে ভেবে বলে দিতে পারো। চৈতি কিছু একটা প্রশ্ন বললো, চৈতি একটা বললো যে বায়ু দূষণের কারণ, ওটা কি হবে, ওপেন না ওটা কি হবে, ওপেন না ক্লোজ? বায়ু দূষণের কারণ ওপেন হবে না? জানো তুমি পড়েছো, যদি না পড়ে থাকো একদম প্রথম এসছো তোমার কাছে, তুমি ভেবে ভেবে বলছো তাহলে ওপেন, কিন্তু তুমি আগে থেকে জানো। এই ধরনের প্রশ্ন দেবে না ওপেন এন্ডেড ডিরেক্ট। ডিরেক্ট একদম ওরকমই আসবে যেটা বুঝতে পারবে ওপেন মানে এক্সাম্পল দিয়ে বলবে ওপেন না এটা কোথাকার কোশ্চেন, মানে আগে কোথায় ছিল? কোনগুলো এটা ওপেন এন্ডেড। ওপেন এন্ড কোশ্চেন আগে কিছুদিন আগে বললি পড়েছে? চাইল্ড ডেভেলপমেন্টে আছে। একটা কোয়েশ্চেনে ছিল পৃথিবীতে জল না থাকলে কি হতো? হ্যাঁ হ্যাঁ তার মানে দাদা হচ্ছে এটা বোঝাতে চাইছে যে ক্রিয়েটিভ থিঙ্কিং আসছে এখানে, ক্রিয়েটিভ ডাইভার্ট থিংকিং করছে। বা ক্রিটিক্যাল থিংকিং ক্রিটিক্যাল থিঙ্কিং। এখানে এটা ক্রিটিক্যাল থিংকিং এর জন্য ওপেন এন্ড কোশ্চেন করতে। আর একটা টার্ম আছে, এটা হয়েছে, বুঝতে পেরেছো সবাই? তুমি বুঝতে পারছো তো? না একটা কোশ্চেন বলো। যে ওপেন এন্ডেড কোশ্চেনের উত্তর আলাদা হতে পারে কিন্তু সেটা মেমরি থেকে মানে বলা হবে না, এরকম কিছু ব্যাপার আছে। আর ক্লোজ এন্ডেড ক্লোজ এন্ডেড থেকে মেমোরি থেকে আসবে যে কোশ্চেনগুলো।
সেটা তোমাকে নতুন করে কিন্তু ভাবতে সেখানে তো সাহায্য কোশ্চেনটা তো আলাদা অ্যান্সার হতেও পারে। হতে পারে তো, একদম সব সময় যে একই কিন্তু answer ওপেন এন্ডেড এর মেইন গল্প এটাই যেটা মেমোরি থেকে আসবে না, তোমাকে আসবে না, ক্রিটিক্যালি নিউ থিংক কিছু করতে ক্রিয়েটিং হবে। মানে ক্রিয়েটিভিটি থাকবে। নর্মালি কোনো কোশ্চেনের সময় যদি কোনো একটা সিচুয়েশন দিয়ে দেয় সেইগুলো ওপেন এন্ডেড হয়। যদি এই জিনিসটা হয় তাহলে এটা কি হতে পারে? এটা কনফার্ম ওপেন এন্ডেড সিচুয়েশন আকারে বলে। সিচুয়েশনে যদি তোমাকে দিয়ে দেয় কোনো, তখন ওটা ওপেন এন্ডেড কোশ্চেন, তোমাকে ভেবে ভেবে বলতে হচ্ছে, তাই তো? বুঝতে পারছো? চাঁদের প্রাণীর অস্তিত্ব পাওয়া গেলে বা আমাদেরকে এলিয়েন অ্যাটাক করে দিলে কি হবে, বা তোমাকে স্পেসে ছেড়ে দিলে কি হবে, এরকম আমাদের পুরো পৃথিবীতে যদি গাছপালা না থাকে তাহলে কি হবে? এটা তাহলে এটা ওপেন এন্ডেড। ওপেন এন্ডেড আমি তো এটা তখন থেকে বলেই গেলাম। আমি তো ওই জন্য তো তোমাকে বলেছি কি ভুল বলেছো? আমারটা বলতাম। তো না হয়। তারপর হচ্ছে ক্যাটস, সিএটি ক্যাট, মানে আমার কাছে যেটা আছে সেই ক্যাটস না। হ্যাঁ, ক্যাটস মানে হচ্ছে কি আছে, ফুল ফর্মটা বলো তো একটু। ক্লাসরুম অ্যাসেসমেন্ট টেকনিক। ক্লাসরুম অ্যাসেসমেন্ট টেকনিক। এটা মানে কি, যে তুমি পড়িয়ে দিয়েছো কোনো কিছু, ঠিক আছে, পড়িয়ে দেওয়ার পর স্টুডেন্টদের জিজ্ঞেস করছো, তুমি বলো আজকে যেটা পড়লে তার মধ্যে ইম্পর্টেন্ট কি ছিল, ঠিক আছে, কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এরকম যদি কোশ্চেন করো সেটা হচ্ছে ক্যাটস। ঠিক আছে, বুঝতে পেরেছো? ডাউট আছে এটাতে? সহজ জিনিস। তারপরে দেখো আরেকটা টার্ম আছে, সক্রেটিক মেথড আছে না? সক্রেটিক মেথড কি? মনে করো তুমি ডাইরেক্ট পড়াচ্ছ না, পড়িয়ে মুখস্থ করাচ্ছ না, কি করছো তুমি, কোশ্চেন করছো ওদেরকে, অল্প একটু ডাটা দিয়ে দিলে তারপর কোশ্চেন করছো, কোশ্চেন করে করে ওদের কাছ থেকে উত্তরটা বের করছো, ওদেরকে মনে করো ওরা জেডপিডিতে আছে, হিন্ট দিচ্ছ হালকা করে, এটা হচ্ছে সক্রেটিক মেথড। মানে কোশ্চেন করে করে ওদেরকে পড়ানো, ডাইরেক্ট না পড়িয়ে, তাহলে কি ওদের বেশি মনে থাকে, ওরা নিজে থেকে তাহলে ওদের কি ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়বে, তখন ওরা ভাববে জিনিসটার উপর, হয়তো বিপদে চলে যাচ্ছে, অন্য জিনিস বেরোবে বাইরে। ঠিক আছে, পড়াও পড়াও। জল খেলে উঠে যাবে এখন মুখ থেকে পুরো। জলটা ভালো করে গরম গরম আছে। গরম না না ঠিক আছে। এবার দেখো ইনকোয়ারি বেসড ইনস্ট্রাকশন আছে একটা টার্ম, তাই তো? যখন থেকে বলে তখন একটু বন্ধ কর না। এমপেরিক্যাল এভিডেন্স বুঝতে পেরেছো? দেখো একটু গল্পটা এবার থামো। এমপেরিক্যাল এভিডেন্স বুঝতে পেরেছো? অসুবিধা আছে? তারপরে এভিডেন্স বেসড পলিসি। এবার তুমি যে এভিডেন্স গুলো বের করলে সে দিয়ে যদি পলিসি তৈরি করো, কাদের জন্য? স্টুডেন্টদের জন্য, কিভাবে পড়াবে তাদের, সেটা হচ্ছে এভিডেন্স বেসড পলিসি। ঠিক আছে, এটা সাইন্টিফিক মানে যে এভিডেন্স গুলো পাচ্ছ তুমি তার উপর ডিপেন্ড করে তৈরি হবে এভিডেন্স বেসড পলিসি। বুঝতে পেরেছো? পারোনি? ইবিপি বলে এটাকে, এভিডেন্স বেসড পলিসি। এবার দেখো 10টা কোশ্চেন আছে, পড়ি চলবে একসঙ্গে, এগুলোর উপরই হয়ে যাবে তাহলে প্র্যাকটিস। সব ইসে আছে, বেশিরভাগ প্রিভিয়াস। প্রথম কোশ্চেনটা কি বলেছে, পড়ো একজন। According to NCA 2005, the change in nomenclature from civics to political science is suggested because কি হবে, কেন সাজেস্ট করেছে? সি হবে, তাই তো? কলোনিয়াল রুলের জন্য, এটা বললামই একদম, কি যেটা কোশ্চেন এসেছিল কিন্তু পরীক্ষায়। ঠিক আছে, তারপর একটা পড়ো, এই একাডেমিক লার্নিং টাইম, তাই তো? এটা কেন, এটা কি, তাই তো? which of the following Best describes academic learning time as mentioned in classroom process? কি হবে? বি। অপশন বি। The amount of time students. তবে 3 নম্বরটা পড়ো, আন্ডার Bloom's revised taxonomy, which level involves breaking down information into parts to understand ছোট ছোট how পার্টে কোনটাতে ভাগ করেছিলাম বলেছি? Evaluation. না, অ্যানালিসিস, ক্রিয়েটিং এ আমি যোগ করে দিলাম, করলাম। অ্যানালিসিস, তাই তো? অ্যানালাইজিং। ও আচ্ছা, আমি ইয়ে ভেবেছিলাম প্রশ্নটা
ভেবেছি কি যে উলট পালট করে দিয়েছে 5টা ইয়েটাকে। তারপরে Which of the following is a characteristic of inquiry-based instruction? কি কি হবে? সি হবে এটাই হবে, ঠিক বলে সি বলে একদম। ইনকোয়ার করবে তাই তো, কোশ্চেন করবে বারবার টিচারকে। As per NCF 2005, the teaching of history in school should emphasize কি হবে? বি বি হ্যাঁ, এটা পড়ালাম একটু আগে। Plurality। তারপর social study আর social science as define pedagogical context. What is the main difference? কি? সি হবে। এটা সবচেয়ে বড়। সেটা সবচেয়ে বড়। এটা নরমালি এটাই হয়, কিন্তু এখন এআই দিয়ে মাঝে মাঝে কোশ্চেন বানিয়ে দিচ্ছে আর ভুলভাল দিয়ে দিচ্ছে। তাই তো, সোশ্যাল লাইফ আর হিউম্যান গ্রুপস এর আলাদা একসঙ্গে পড়াতে হবে। তারপর কোশ্চেনটা পড়ো। Which activity is suggested to develop critical thinking where students must write a response to what was the most important thing you learned in today's class? ক্রিটিক্যাল থিঙ্কিং এর বাকি অপশন থাকলে এটা থাকতো দাদা না। এটা আরেকবার বোঝাও তো ক্যাটস। ক্যাটস কি বলেছিল? ক্লাসরুম অ্যাসেসমেন্ট টেকনিক। মানে তুমি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছো আজকে কোন একটা টপিক পড়িয়েছো তুমি, এবার স্টুডেন্টকে জিজ্ঞেস করলে এর মধ্যে ইম্পর্টেন্ট জিনিসটা কি তোমরা যে আজকে পড়লে, ওটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। গুরুত্বপূর্ণ। ওটাকে মিনিটস পেপারে বলে জিনিসটা। তারপর কোশ্চেনটা পড়ো একটু। In the context of pedagogy, what does discourse refers to? ডিসকোর্স রেফার লাইভ ল্যাঙ্গুয়েজ প্রসেস অপশন বি। হ্যাঁ হ্যাঁ বি আনফোল্ডিং আইডিয়াস ইনটু একদম। Which of the following is not one of the characteristics of critical thinking identified by ওয়েট, Wade? এবার দেখো ওয়েটের নাম তোমরা পড়িনি, কিন্তু কোশ্চেনগুলো পড়ে বুঝতে পারবে কোনটা হবে পড়া। বি। একটু পড়ো ভালো মতো। Which of the following is not one of the characteristic of critical thinking identified by Avoiding emotional না, এখানে আমরা এই ব্যাপারে ইমোশনাল ব্যাপারে কিছু পড়লাম কি ক্রিটিক্যাল থিঙ্কিং এ? ওটা হচ্ছে না তাহলে। Asking নট বলেছে। not avoiding নট পার্ট বলেছে। আচ্ছা। হ্যাঁ, অ্যাকসেপ্টিং অল ইনফরমেশন প্যাসিভলি উইদাউট অ্যানালিসিস। উইদাউট অ্যানালিসিস কি নিতে পারবে? ওটাই তো বলছি ডি। তাহলে এটাই হবে, তাহলে এটা না বলেছে তো। অপশন ডি। ডি হবে। হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, চাপ নাই। 10 নম্বর। According to NCF 2005, how should gender concerns be addressed in social science teaching? প্রথম পার্টি বলেছে বাই রিমুভিং ওমেন ফ্রম স্টেটেস। না এটা তো হবেই না। ডিসকাসিং ওমেন্স ইস্যুস অন দিস। ডিসকাসিং ওমেন্স ইস্যু না অনলি সেপারেট করে করা যাবে কি? আলাদা করে শুধু তাহলে ছেলেরা জানবে কেন করে ওমেন ইস্যু জানতে হবে সবাই, তাই তো? বাই মেকিং দ্য পার্সপেক্টিভ অফ ওমেন ইন্টিগ্রাল টু ডিসিশন, তাই তো? মানে ওদেরকে সংযুক্ত করতে হবে নিজের সঙ্গে, এটাই হবে, সি হবে। অপশন সি। ঠিক আছে।